2024 সালে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের আজকে ইতিহাসের উপর থেকে একদম শেষ মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে শেয়ার করব। যারা বেশি প্রশ্ন করতে পারবে না তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছু কিছু গ্রুপ থাকে যেখান থেকে দুটো করলে একটা পাওয়া যায়, হ্যাঁ, বা একটাই এবছর একটাই গুরুত্বপূর্ণ দাবি রাখে, এরকম প্রশ্নগুলোই আজকে তুলে ধরবো। তাই ভিডিওটা তোমাদের প্রচুর হেল্প করবে, তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও। আর এই অনুসারে প্রশ্নগুলো শেষ মুহূর্তে রিভিশন দেবে। প্রশ্ন সবই করবে, তবে ফার্স্ট চয়েসে ভাগ করবে, কিছু সেকেন্ড চয়েসেও ভাগ থাকবে। আর কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো জানতে হবে, দুটোর মধ্যে একটা এরকমভাবে নির্ণয় করে তোমাদেরকে করতে হবে, তাহলেই হচ্ছে তোমরা পরীক্ষা ভালো দিতে পারবে। তো দেখো, 2024 যে ইতিহাসের পরীক্ষা, সেখানে আমরা কিছু টপ প্রশ্ন বাছাই করব। প্রথমত দেখো, প্রথম অধ্যায় থেকে তোমরা এবছর জাদুঘরের উপর থেকে প্রশ্নটা আসতে চলেছে, তোমরা এটা খেয়াল করবে। তো এই জাদুঘরের টপিকের উপর থেকে প্রশ্ন তোমাদের হবে। তো সেই জন্য তোমরা জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো, এই প্রশ্নটি ভালো করে করবে। এর সঙ্গে সঙ্গে জাদুঘরের শ্রেণী বিভাগগুলো ভালো করে দেখে রাখবে। তাহলে এই জাদুঘরের টপিক এইভাবে করলে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে এবং তোমাদের টপিকটা খুব সোজা। তাহলে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা এবং জাদুঘরের শ্রেণী বিভাগটা। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এইটা সবচেয়ে ভালো করে করবে, এটা তোমার আসার চান্স বেশি। এই অধ্যায়ে আরও একটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে, যে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। বা এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি লেখো। তাহলে হবসন লেনিন আর জাতি সংক্রান্ত প্রশ্ন যেটা আছে, এই দুটো প্রশ্নের মধ্যে একটি আসার চান্স বেশি। তো তার মধ্যে কিন্তু হবসন লেনিনটা বেশি গুরুত্ব দাবি রাখছে, তবে এই দুটো করলে একটি তোমরা পাওয়ার চান্স রয়েছে, সেই মতো তোমাদের করতে হবে। তো হবসন লেনিনটা বেশি গুরুত্ব দিয়ে করবে। তারপরে প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে করবে। এই সঙ্গে সঙ্গে এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছে, সেটা হচ্ছে অবশিল্পায়ন বলতে কী বোঝো, ঔপনিবেশিক আমলে ভারতে অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ অবশিল্পায়নের কারণ আর ফলাফলটা দেখতে হবে। তো এই ক্যান্টন বাণিজ্য অবশিল্পায়ন, এই দুটোর মধ্যে থেকে একটি প্রশ্ন তোমাদের দেবে, বা দুটোই থাকতেও পারে। তবে আমার ব্যক্তিগত মতামত দিকটা অবশিল্পায়নটা এবছর খুব গুরুত্বপূর্ণ দাবি রাখছে, ভালো করে দেখবে। অবশিল্পায়নের কারণ ফলাফল খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, আর এদিকে ক্যান্টন বাণিজ্য তো রয়েছে গুরুত্বপূর্ণ। তো অবশিল্পায়নটা তোমরা ভালো করে দেখবে, তার সঙ্গে ক্যান্টন বাণিজ্য প্রধান বৈশিষ্ট্যগুলো মোটামুটি দেখো। তারপরে অধ্যায় থেকে তোমরা আলিগড় আন্দোলনের উপরে একটি প্রবন্ধ লেখো। খুব মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আলিগড় আন্দোলন, এই অধ্যায় থেকে আলিগড় আন্দোলনের উপরে একটি প্রবন্ধ লেখো, খুব ভালো করে সবাই করবে। এই প্রশ্নটি আসার চান্স সবচেয়ে বেশি রয়েছে। এর সঙ্গে তোমরা সাইডে বিদ্যাসাগরে যে শিক্ষামূলক সংস্কারগুলো বা সংস্কার যেগুলো যা যা করেছে সেগুলো মোটামুটিভাবে দেখে রাখবে, যদি প্রশ্ন ভেঙে দেয় তাহলে তোমরা কমন পাবে। আচ্ছা, তারপরে এই অধ্যায়ে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনে বিরোধিতা করেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, এটা খুব ভালো করে করবে। রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনে বিরোধিতা করেছিল, এইটা আসার চান্সটা সবচেয়ে বেশি। এর সঙ্গে সঙ্গে দাও তোমরা জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড যেটা আছে পটভূমি, ঠিক আছে, এই জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডে পটভূমি আর গুরুত্ব, এই প্রশ্নটি দেখে রাখবে। এই দুটোর মধ্যে থেকে কিন্তু একটা দেবে, জালিয়ানওয়ালাবাগ আর এদিকে তোমার রাওলাট আইন, দুটোর মধ্যে। তবে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনে বিরোধিতা করেছিল, এটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কিন্তু দুটো করাটাই বেস্ট, বুদ্ধিমানের কাজ, দুটো করলে একটা পাবে। আর তারপরে ওই অধ্যায় থেকে 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত, গুরুত্ব, এটা মোটামুটিভাবে দেখে রাখবে। এবার পরে লাস্টের দিকে অধ্যায় থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দুটো করলে একটি আসার চান্স বেশি। সেটা হচ্ছে একটা নৌ বিদ্রোহ আর একটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলন। ভারত ছাড়া আন্দোলন, নৌ বিদ্রোহ, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমাদের আসবে। তবে এর মধ্যে থেকে আমি বলবো 1946 সালে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখবে। আর তার সঙ্গে সঙ্গে ভারত ছাড়া আন্দোলনটাও অবশ্যই দেখবে। তো এই দুটো করলে একটা পাবে, যেহেতু দুটোই দেখবে সবাইকে বলছি, তবে নৌ বিদ্রোহটা বেশি ভালো করে দেখবে। তো এই হচ্ছে তোমাদের টপ প্রশ্নগুলো বলছি। এরপরে
আরও লাস্টের দিকে একটা অধ্যায় তোমাদের, যেটা একদম লাস্টের অধ্যায়, সেখান থেকে জোন নিরপেক্ষ নীতি কী ছিল আর জোন নিরপেক্ষ আন্দোলন উদ্দেশ্যে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর আসার চান্স এই অধ্যায় থেকে এই একটি প্রশ্ন সবচেয়ে বেশি। জোন নিরপেক্ষ নীতি কী ছিল, জোন নিরপেক্ষ আন্দোলন উদ্দেশ্যে আলোচনা করো। এটা হয়ে গেলে তারপর সার্ক প্রতিষ্ঠায় প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্য কী ছিল এটি দেখে রাখবে। তো এই হচ্ছে তোমাদের যারা কম বেশি পড়তে পারো না, ঠিক যেমনভাবে বললাম এই প্রশ্নগুলো এই মতো তোমরা করবে, করলে এখান থেকে প্রশ্নগুলো প্রায় প্রশ্ন তোমরা দেখবে কমন পাবে, হাতের মুঠোর মধ্যে চলে আসবে। এইবার সেকেন্ড চয়েসে এইগুলো হয়ে যাওয়ার পর যারা ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে আরও খুঁটিয়ে মানে কি এরপরে আরও কিছু প্রশ্ন করতে হবে, যারা একদম সবগুলো কমন পাবে। সেই প্রশ্নগুলোর মধ্যে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো, এই প্রশ্নটি দেখবে। উপনিবেশিকরণ বলতে কি বোঝো, এর কারণ ও প্রভাব লেখো, তারপর এই প্রশ্নটি দেখবে। তারপরে ট্রুম্যান নীতি কী ছিল বা ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনা উদ্দেশ্যগুলি কী ছিল, তারপরে এটি দেখবে। তারপরে প্রশ্ন, ক্রিপস মিশনে প্রস্তাবগুলি আলোচনা করো, ক্রিপস মিশনে ব্যর্থতার কারণগুলি লেখো, তারপর এটি দেখবে। নেক্সট, মল্লেমিন্টো শাসন সংস্কার সম্পর্কে দেখো, এটা মোটামুটিভাবে দেখে রাখো। চীনে চৌঠা মে আন্দোলনের উপরও একটি প্রবন্ধ লেখো, এটা তারপর দেখছো। কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, এই ভূমি রাজস্ব ব্যবস্থাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখবে। চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝায় সেগুলি সম্পর্কে বর্ণনা দাও। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড চয়েসে এই প্রশ্নগুলো থাকবে। তো এই প্রশ্নগুলো যেভাবে তোমাদেরকে বললাম, যদি এই প্রশ্নগুলো এইভাবে তোমরা তৈরি করো তাহলে কিন্তু অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। এবার দেখো প্রথম ভাগে যে আমি যেভাবে গ্রুপ ওয়াইজ তোমাদেরকে বলে দিলাম, দুটো করলে একটা পাবে, বা যেগুলো একটা গুরুত্ব বললাম, তোমরা নিজেরাই পরীক্ষা হলে গিয়ে দেখবে ওখান থেকে সব প্রশ্ন কিন্তু কমন পাবে। কিন্তু দেখা যাচ্ছে তোমাদেরকে 5-8-40 5টা করতে হচ্ছে, সেখানে হয়তো ওখান থেকে কোথায় বলছি 4টে হলো, একটা এদিক সেদিক হচ্ছে, তখন তার জন্য তোমরা সেকেন্ড চয়েসে যে অপশানগুলো আমি বললাম এইগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখান থেকে অধিকাংশ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে বলবো যারা প্রথমবারে যে প্রশ্নগুলো ওগুলো ভালো করে করো, জলের মতো করো, আর যারা বেশি করতে পারছো না ওইগুলোই করো, আর যারা ভালো রেজাল্ট করবে অবশ্যই তারা কিন্তু সেকেন্ড স্টেপে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো। এইগুলো করলেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, ভালো মতো লিখে কিন্তু প্রচুর নাম্বার পেয়ে বার হয়ে যাবে। তো এইটুকুই বলার ছিল। তো এইভাবে করো। আর একটা বিষয়, যারা শুনে যদি কোনো অসুবিধা হয়, অনেকে আছে শুনে লিখতে পারেন, তাদের জন্য বলবো তোমরা কিন্তু সাজেশন পূর্বে দেওয়া হয়েছিল, লিখিত সাজেশন, তোমরা কিন্তু একটু প্লেলিস্ট দেখো, লিখিত সাজেশন পেয়ে যাবে, বা আমি ডেসক্রিপশনের মধ্যে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।